ভারত ভিসা খুলে দিলেই বাংলাদেশ কেন ভিসা বন্ধ করলো না? বাংলাদেশ কেন বললো না যে ভারতের শুধু ঢাকায় তাদের অফিস থাকবে, চিটাগাং বা অন্য কোথাও থাকার দরকার নেই এবং ভারতের ভিসা আমাদের দরকার নাই? এই সরকার তো এসে কথায় কথায় বলে 4 মাসে কি করব? 4 মাসে তো এসে এক্সেপ্ট ইসরায়েল এটা তো করতে পেরেছে 4 মাসের মধ্যে। 2-3 দিনের মধ্যে তো শপথ উড়িয়ে দেওয়া হয়েছে, গণভোট উড়িয়ে দেওয়া হয়েছে। জুলাই বলতে কিছু হয়েছে কিনা এটাই আর মনে হয় না। এখন আমরা কিন্তু দ্বিতীয় বর্ষ জুলাইয়ে আছি, কিন্তু জুলাই আমাদের জীবনে কখনো এসেছিল এটা এখন আর মনে হয় না। আওয়ামী লীগের সময় মনে হয়নি যে আওয়ামী লীগ ছাড়া কেউ আছে বাংলাদেশে, এরকম সব বড় বড় পৃথিবীর উদাহরণ দিয়ে বলতেন। তো যাই হোক, প্রিয় জনগণ, দেশের মালিক, আপনারা শুনছেন আমাদের কথা, আপনারাই বিচার করবেন যে আমরা কে কিভাবে নিচ্ছি বিষয়টাকে। ইব্রাহিম ভাই বললেন যে জুলাই সনদে অনেক অবাস্তব জিনিস ছিল, আর যেগুলো বাস্তব ছিল 16টা অধ্যাদেশ ওনারা এগুলো ছুঁড়ে ফেলে দিয়েছেন। অবাস্তবের কথাই গেলামই না, যে বিচারালয়ের স্বাধীনতা থেকে শুরু করে দুর্নীতি কমিশন, অন্যান্য বিষয়গুলো 16টা বিষয় ওনারা একদম ছুঁড়ে ফেলে দিয়েছেন। ওনারা 70% মানুষের এই যে আজকে আদালতে যে পাশ হলো গণভোট আবার আসছে, কি লাভ এই গণভোট? কোটি কোটি টাকা খরচ করে এই মানুষের ভোট নিয়ে একটা তুড়িতে উড়িয়ে দেওয়া। সংসদীয় ফর্ম গভর্নমেন্টে সংসদ চূড়ান্ত উনি বললেন, ঠিক আছে, তার মানে কি সংসদ পুড়িয়ে যা ইচ্ছা তাই করবে, উড়িয়ে দিবে সব? সংসদকে কি আমরা দেশটাকে ইজারা দিয়েছি বা দিচ্ছি? আর অন্য দেশের উদাহরণ দিয়ে লাভ নাই। অন্য দেশের সাংসদ ওই কবিতা পড়ে না, অন্য দেশের সাংসদরা ওই মিনিটে 3 লক্ষ টাকা খরচ করে নেতার স্তুতি গায় না। সুতরাং অন্য দেশের উদাহরণ আমরা ভালোটা নিতে হবে, কিন্তু আমরা ওটাও নিতে পারি না। আপনি দেখেন যে আমরা এক অভাগা জাতি। প্রতারণার কথা বলছেন, সংসদে দাঁড়িয়ে প্রতারণার কথা পৃথিবীতে কোথাও বলা হয়নি। ইব্রাহিম ভাইরা যখন পৃথিবী খোঁজেন আমাদের খুব দুঃখ হয়। পৃথিবীতে আবু সাইদকে দেখা যায়নি, পৃথিবীতে এই হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে, মুগ্ধকে যেভাবে হত্যা করা হয়েছে, পৃথিবীতে দেখা যায়নি যে এপিসির উপর থেকে আধা মরা মানুষ লাশের মতো ফেলে দেওয়া। পৃথিবীর কোথাও নাই ভ্যান গাড়ি দিয়ে জীবিত অর্ধজীবিত মানুষকে নিয়ে পুড়িয়ে ফেলা। পৃথিবীতে কোথাও নাই যে এক দেশের বর্ডার ক্রস করে বর্ডারের পাশে যারা থাকে তারা শত্রু, সেই দেশের লেফটেন্যান্ট জেনারেলরা গিয়ে ওই দেশের ক্যান্টনমেন্টে লুকিয়ে থাকে। 71-এ যখন আমাদের বীর একেবারে জেনারেল আমাদের মরহুম জিয়াউর রহমান সহ কাউকে তারা ক্যান্টনমেন্টে ঢুকতে দেয়নি, তারা জঙ্গলে টেন্টের মধ্যে থেকে যুদ্ধ করেছে। আর এখন পলাতকদের তারা কলকাতা ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে। এটা একটা অনৈতিক সিদ্ধান্ত। তারা একটা অপরাধীকে, একটা খুনিকে তারা আশ্রয় দিয়ে রেখেছে। বিএনপি এগুলো নিয়ে কিছু বলে না। এগুলো পৃথিবীতে আছে নাকি কোথাও? তো সুতরাং পৃথিবীতে যদি সবকিছুই থাকতো তাহলে তো আর আবিষ্কার বলতে কিছু থাকতো না, নতুন কিছু থাকতো না। আমরা তো নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা কোনো দাদার তাবেদারি দেশ হিসাবে কারো গোলাম হয়ে আর থাকতে চাই না। আমাদের প্রজন্ম সেটাই আমাদেরকে চোখ খুলে দিয়েছে, যদিও বিএনপির চোখ এখনো খোলেনি। বিএনপি জেগে জেগে ঘুমাচ্ছে। এখন একটু পরে হয়তো আপনি আলাপ করবেন যে তারেক রহমান 75% আস্থা তারেক রহমানের আছে। আমার তো 100% তারেক রহমানের কাছে আস্থা আছে, কিন্তু শুধু 1000% থাকলে কি হবে? এক তারেক রহমান কি এই আমাদের শেখ হাসিনার মতো এক ব্যক্তির মতো দেশ চালাবেন? এটা আমরা অভ্যস্ত না, আমাদের দেশের মালিক জনগণরা অভ্যস্ত না। আমাদের গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে বর্তমানে যারা বিরোধী দলে আছে, বিরোধী দলের যারা বড় দল, তারা পিআর এর দাবি করে, তত্ত্বাবধায়ক সরকারের ইলেকশন আগে দাবি করে তারপরে পিছু পা হয়েছে। যুদ্ধে যারা একবার হেরে যায় তারা যুদ্ধ করে আসতে পারে না, জিতে আসতে পারে না। আমরা বলতাম যে সংস্কার না হলে এই স্বৈরাচার আবার আসবে,
সংস্কার না হলে গণতন্ত্র নির্বাসনে যাবে, এই স্লোগান দিতাম আমরা। আমরা বলতাম যে ডক্টর ইউনূস আপনি চলে গেলে এগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হবে, তাই দেওয়া হচ্ছে। এগুলো হলো দুর্বল বিরোধী দলের কারণে। দুর্বল বিরোধী দলের কারণেই শেখ হাসিনা স্বৈরাচার হয়েছিল। আর বর্তমানেও আমাদের দুর্ভাগ্য যে বর্তমান বিরোধী দল এবং তাদের সাথে এনসিপি যারা আছে তরুণ, তাদের বিভিন্ন অপকর্মের কথা আমরা কিন্তু ধীরে ধীরে জানতে পারছি। তো সুতরাং আমরা মনে করি এই দেশের পরিবর্তন হবে না ততদিন যতদিন ভালো মানুষ রাজনীতিতে না আসবে। তাহলে অযোগ্য লোকদেরকে নিয়ে অযোগ্য লোকের শাসনেই আমাদেরকে থাকতে হবে, তাদের ব্যবস্থাপনায় থাকতে হবে। আমাদের যারা জ্ঞানী গুণী, যারা দেশ সম্পর্কে জানে, তাদের সাথে কোনো আলোচনা করা হয় না। আপনি তত্ত্বাবধায়ক সরকার আসুক আর আপনার গণভোটই আসুক, এগুলো আবার আরেকটা ফন্দি ফিকির করে আবার তাসের ঘরের মতো উড়িয়ে দেওয়া হবে। আদালতকে যেহেতু বগল দাবা করা হয়ে গেছে, আমাদের অন্তর্বর্তী সরকার যেই সচিবালয় আদালতে শুরু করেছিলেন সেটাকে তাদের করায়ত্ত করে আবার সেই আদালতকে জু হুকুম যা বলে তাই। আপনি দেখেন যে এই বিচারগুলো আজকে এই যে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হলো, যেটা এটা তো গত 26-এর নির্বাচনের আগে হতে পারত, কেন এই সময়টা লাগলো? সুতরাং ষড়যন্ত্র আমাদের রক্তের মধ্যে, আমাদের মধ্যে ওই মীর জাফরের রক্ত এখনো রয়ে গেছে। সেইটা ফিল্টার না করা পর্যন্ত, জনগণের এবং রাজনীতিবিদদের মধ্যে শুদ্ধিকরণ না করা পর্যন্ত আমরা একটা নতুন জাতি, ভালো জাতি হিসাবে পরিচিতি পাবো না। আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী যখন চায়নায় গেলেন, তখন আমাদের এই ভারত খুলে দিল ভিসা। এই ভিসা খুলে দেওয়ার সাথে সাথে লাইন ধরা হলো, 1.5 লক্ষ লোক লাইন ধরেছে। এরা কারা? পৃথিবীতে এখন অনেক দেশ আছে যেখানে ভারতের চেয়ে উন্নত মানের চিকিৎসা হয়। তো সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমরা স্বাধীন দেশ, আমাদের সরকার স্বাধীনভাবে জনগণের ভোটে এই সরকার হবে, এই মনোভাবটাই আমাদের রাজনীতিবিদদের মধ্যে নাই। আমাদের বড় বড় দলের রাজনীতিবিদদের মনের মধ্যে হলো ওই ভারতের দাদারা বলে দিবে কে সরকার এখানে থাকবে, সেই সরকার থাকবে। আজকে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কথা উঠেছে। কর্নেল অলি বলতেছেন উনি যেন ঢাকার বাইরে না যায়। ওই ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। কারণ এই শেখ মুজিবুর রহমানও নিরাপত্তাকে অবহেলা করেছিলেন। আমাদের প্রয়াত নেতা জিয়াউর রহমানও নিরাপত্তাকে, ওনার যখন এই গোয়েন্দা রিপোর্ট গুলো আসছিল, ওনাকে কিন্তু চট্টগ্রামে 2বার দ্বিতীয় এটেমে হত্যা করা হয়েছে। ওনাকে কিন্তু ডুলহাজারায় যখন অবস্থান করেন তখন ওনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, সেটা বানচাল হয়েছিল, পরবর্তীটা তারা সাকসেস হয়েছে। এখন ডক্টর অলি বলছেন তারেক রহমান যেন ঢাকার বাইরে রাত্রি যাপন না করেন। হায়রে স্বাধীন দেশ, একটা স্বাধীন দেশের বিভিন্ন অবস্থানে গিয়ে রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাত্রি যাপন করতে পারবেন না। আমরা তো এই দেশ তৈরি করার জন্য রক্ত দেইনি, আমরা তো এই দেশ তৈরি করার জন্য জুলাই সনদ তৈরি করিনি, আমরা তো এই দেশ তৈরি করার জন্য এত রক্ত দেইনি। আমাদের তরুণরা মাঠে নেমে এসেছিল। আজকে এই বিএনপি কোথায় থাকতো? ধানক্ষেতেই থাকতো, তারেক রহমান লন্ডনেই থাকতেন, এবং খালেদা জিয়ার জানাজা পড়ার সুযোগ হতো না। এইটুকু কৃতজ্ঞতা বোধ যদি সরকারের না থাকে, সরকার হয়ে গেলাম আর কি হুনুরে। আপনি দেখেন সরকারের মধ্যে সরকার তৈরি হয়ে যাচ্ছে। আওয়ামী লীগে যেমন 2টা ভাগ ছিল, একটা হালুয়া রুটি খাওয়া ভাগ, আরেকটা হলো সততার সাথে রাজনীতির ভাগ। আমরা এখন বিএনপি তো স্পষ্টত দেখছি একটা গ্রুপ একেবারে জান দিয়ে কাজ করছে এবং তারেক রহমানের কথা অক্ষরে অক্ষরে পালন করছেন, আরেকটা গ্রুপ ভ্রুক্ষেপই করছেন না। কি বলছেন না বলছেন আবল তাবল, যেটা একটা মন্ত্রী মিনিস্টারের মুখে সাজে না। আওয়ামী লীগ বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক,
আর বিএনপির এমপি দাঁড়িয়ে বলে স্বামী স্ত্রীর তো ডিভোর্স হয়, ভারতের সাথে আমাদের ডিভোর্স হবে না। শুভেন্দুদের মতো মুখে গালি শুনে তাদের চোখ রাঙানি দেখেও যদি তাদের ডিভোর্স নিতে ইচ্ছা না করে, এত প্রেম এত ভালোবাসা এই হিন্দু রাজ্যের প্রতি, যেখানে কোরবানি দিতে পারে না মানুষ, যেখানে মসজিদের বাইরে নামাজ পড়তে পারে না, পুলিশ কিক মারে, মানুষ এর ফ্রিজে গোমাংস পাওয়া গেলে হত্যা করে, অথচ এই গোমাংস তারা পৃথিবীর সবচেয়ে বড় বৃহৎ রাষ্ট্র গোমাংস রপ্তানিকারীর মধ্যে। আমি নিউ ইয়র্কে গিয়ে দেখেছি ওখানে যে কসাই, অধিকাংশ কসাই হিন্দু, তারা গোমাংস বিক্রি করছে। আমি নিজে শুনেছি হিন্দু এক নারী বলেছেন যে আমাদের গোমাতার 4 পা 1 লেজ, আর ওর সন্তানদের 2 পা লেজ নাই, তাহলে আমরা কি জারজ? তেমন একটা জাতির প্রতি প্রভুত্ব মেনে যারা সরকারের মসনাদে বসে থাকতে চায়, তারা আসলে ভালো মানুষ নয়, তারা জনগণের বন্ধু নয়, তারা জনগণের শত্রুতে পরিণত হয়। সুতরাং বিদেশ দেখতে গেলে আগে আমাদের সীমান্তের পাশে ভারত, তাকে দেখতে হবে, শত্রু চিনতে হবে। আমাদের চোখে আঙ্গুল দিয়ে ভাসানি এবং এই তরুণ প্রজন্ম শত্রুকে চিনিয়ে দিয়েছেন। তারপরও যদি আমরা শত্রু মিত্র বুঝতে না পারি, আমরা কেন চাপ সৃষ্টি করছি না? আজকে হাদি হত্যাকারীর সেই 2 জন আসামিকে কেন বাংলাদেশে আনতে পারছে না? এত যখন বন্ধুত্ব, এত যখন ডিভোর্স হবে না, তাহলে ওদেরকে কেন আনতে পারছে না? শেখ হাসিনা সহ যে 626 জন ক্যান্টনমেন্টে বেরিয়ে পালিয়ে গেল, তাদেরকে কেন আনা যাচ্ছে না? আজকে কেন ভারত ভিসা খুলে দিলেই বাংলাদেশ কেন ভিসা বন্ধ করলো না? বাংলাদেশ কেন বললো না যে ভারতের শুধু ঢাকায় তাদের অফিস থাকবে, চিটাগাং বা অন্য কোথাও থাকার দরকার নেই এবং ভারতের ভিসা আমাদের দরকার নাই? এই সরকার তো এসে কথায় কথায় বলে 4 মাসে কি করব, 4 মাসে তো এসে এক্সেপ্ট ইসরায়েল এটা তো করতে পেরেছে 4 মাসের মধ্যে। 2-3 দিনের মধ্যে তো শপথ উড়িয়ে দেওয়া হয়েছে, গণভোট উড়িয়ে দেওয়া হয়েছে, প্রতারণার গল্প শোনানো হয়েছে। তাহলে শুধু কাজের কাজ করার সময় আপনি দেখেন একটা হাসপাতাল যেখানে 350 বিদেশি ছাত্রছাত্রী ছিল, তাদের কান্না, তাদের চোখের পানি আমি নিজে শুনেছি। আমাদের এই 3 বছর 3.5 বছর ফিরিয়ে দেন। কেন পারতো না একটা সরকার এই 350 স্টুডেন্টকে আরেকটা মেডিকেল কলেজে শিফট করে তাদের? এটা সারা পৃথিবীতে আমাদের বদনাম হয়নি? ইব্রাহিম ভাইরা যে পৃথিবী দেখেন, নিজের ঘরটা আগে দেখেন না? যে গরিব মানুষ এখানে চিকিৎসা করতো, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলতে হবে, এটা সরকারের আয়ত্তে নিয়ে সরকার কি এটা পরিচালনা করতে পারতো না? মানুষের উপকার হতো না? কয়েকটা কার্ড বিলি করে দিলেন, কয়েকটা গাছ লাগালেন, আর মানুষ খুশি হয়ে যাবে। মানুষ কিন্তু আর আগের মতো এত বোকা নাই। আপনারা যদি আওয়ামী লীগের চেয়ে চতুর হতে চান, আমি শেষ করছি, আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা নিন। আওয়ামী লীগ যা যা করেছে আপনারা তা করবেন না। বাংলাদেশের মানুষ তাই চায়। আওয়ামী লীগ যা করছে, আওয়ামী লীগকে সহযোগিতা করা, আওয়ামী লীগের থেকে লোক বাছাই করে এমপি বানানো, এইগুলোর হিসাব একদিন আপনাদেরকে দিতে হবে। ধন্যবাদ।